ওকে, সো আমরা আজকে ফিজিক্সের চ্যাপ্টার 3 দেখব। ফোর্সের যে চ্যাপ্টারটা ছিল, আমরা গতদিন ফোর্সের অনেক কিছু দেখে আসছিলাম। আজকে জাস্ট ছোট একটা টাইনি পোর্শন বাকি। এখানে আমরা লাস্ট দিন দেখে আসছিলাম টেনশন ফোর্স, তারপর টেনশন ফোর্স দেখছি, তারপর হচ্ছে কানেক্টেড বডিজ দেখছি। কানেক্টেড বডিজের মধ্যে পুলি ছিল, তারপর অন্যান্য বিভিন্ন এক্সাম্পল ছিল। সো আমরা এগুলো দেখে আসছি। ওকে, সো আমাদের খুব বেশি বাকি নেই এই চ্যাপ্টারে। আমরা গ্র্যাভিটিও দেখছিলাম। আচ্ছা, সো এখন এই চ্যাপ্টারটাতে তোমার আরও একটা ফোর্সের ব্যাপারে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। সো এই ফোর্সটা একটু নিউ, এটা তোমরা আগে দেখো নাই। হয়তো এইটা একটু হিন্ট ছিল, বাট তেমন ডিটেলসে থাকে না। এটা তোমরা এই 9-10 চ্যাপ্টার 9-এ গিয়ে পড়বা। ওকে, সো এখানে জাস্ট আমাদের এমসিকিউ এর জন্য স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের ফর্মুলাটা লাগতে পারে। ঠিক আছে, সো সবাই একটু এটা লেখো যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, বা এটাকে বলা হয় স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল F is equal to C Q1 Q2 divided by R square। মানে এই ফোর্সটা দেখতে এই টাইপের। F is equal to C Q1 Q2 divided by R square, যেখানে C হচ্ছে 9 into 10 to the power 9, মানে এটা একটা ফিক্সড ভ্যালু, 9 into 10 to the power 9। Q1 হচ্ছে একটা চার্জ, ফার্স্ট চার্জ, আর Q2 হচ্ছে সেকেন্ড চার্জ কি, তারপর এগুলো তোমার কিউ দিয়ে কেন লেখা হয়, এগুলো সবই আমরা চ্যাপ্টার 9-এ গিয়ে দেখবো। বাট এখন জাস্ট এটা এমসিকিউর জন্য লিখে রাখবো, কারণ অনেক সময় এই চ্যাপ্টারে এমসিকিউতে এটা চলে আসে। আর আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দেম। ওকে, সো চার্জ কি সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো না। জাস্ট জেনে রাখো যে চার্জ, তোমরা কেমিস্ট্রিতে হালকা দেখছো যে ইলেকট্রন যখন আমরা ডোনেট করি তখন একটা অ্যাটম পজিটিভলি চার্জড হয়, মানে একটা পরমাণু তখন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়। আর যখন ইলেকট্রন রিসিভ করা হয় তখন সেটাকে নেগেটিভ চার্জ বলে। সো এরকম দুইটা চার্জ যদি থাকে, Q1 অ্যান্ড Q2, অ্যান্ড তাদের মধ্যে ডিস্টেন্স যদি স্মল r হয়, তাহলে এই ফোর্সটা হবে CQ1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। ওকে, ফোর্সের তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, মানে দুইজনকে ইদার অ্যাট্রাক্ট করে অথবা রিপেল করে, মানে হয় আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে। সো সেই ফোর্সের অ্যামাউন্টটাই হচ্ছে CQ1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। ঠিক আছে, এটা জাস্ট এমসিকিউ এর জন্য। ওকে, পরীক্ষায় আসতে পারে যে নিচের কোন অপশনটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ইন্ডিকেট করে, দেখবা যে এরকম একটা অপশন থাকবে। দেখো, এটা কিন্তু অনেকটা গ্র্যাভিটেশনাল ফোর্সের মতো। আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সে দেখছিলাম বা মহাকর্ষ বলে দেখছিলাম F is equal to Gm1 m2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এই ফর্মুলাটাও সেম একই টাইপের। ওকে, আচ্ছা, সো এই চ্যাপ্টারটাতে আমাদের যা যা ছিল আমরা কভার করছি। আমরা দেখছি যে আর্থের নিচে গেলে কি হয়, জি এর ভ্যালু কত হয়, আর্থের উপরে গেলে জি এর ভ্যালু কত হয়, গ্রাফ দেখতে কেমন হয়। তারপর আমরা এটাও দেখছি যে ফ্রিকশন থাকলে কি এরকম ক্যালকুলেশন হয়। তারপর আমি ফ্রিকশনের এটা আরেকবার একটু দেখাবো। সো আমরা এখন দেখব ফ্রিকশন নিয়ে কিভাবে কাজ করতে হয়। ওকে, ফ্রিকশন খুবই সহজ একটা টপিক, বাট এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাথ করার সময় একটু টাফ লাগে। সো আমরা এটা যতটা ইজিলি পারি বোঝার ট্রাই করবো। ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল, এটা নিয়ে আমি HW-তে একটা ম্যাথ দিছিলাম, কয়েকজন এটা পারছো। সো যারা পারো নাই তারা এখন দেখে নাও। সো ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল অ্যাকচুয়ালি কি? সো একটা অবজেক্ট যখন কোনো একটা সারফেসের উপর, মানে একটা বস্তু যখন কোনো একটা তলের উপর বা একটা সারফেসের উপর দিয়ে চলা স্টার্ট করে, ধরো এটা এদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলা স্টার্ট করলো। ওকে, সো তখন দেখা যায়, আমরা দেখি যে এই অবজেক্টটা সারা জীবন 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলে না। সে কিছু দূর গিয়ে কি করে, থেমে যায়, কিছু দূর গিয়ে এটা স্টপ হয়ে যায়। কেন? কারণ
এইখানে এই যে তাদের মধ্যে যে একটা কন্ট্যাক্ট আছে, মানে তাদের মধ্যে যে একটা টাচ আছে, এই টাচটার জন্য এখানে ফ্রিকশনাল ফোর্স প্রডিউস হয়। ওকে, ফ্রিকশনাল ফোর্স প্রডিউস হয় যেটাকে স্মল এফ দিয়ে লেখা হয়। আর একটা অবজেক্ট যদি এভাবে চলা স্টার্ট করে, মানে চলতে থাকে, মুভিং অবস্থায় থাকে, তখন যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় এফ সাবস্ক্রিপ্ট কে, মানে এই নিচে একটা স্মল কে লিখতে হয়। ওকে, সো কোনো একটা অবজেক্ট যখন সামনে মানে কোনো দিকে চলা স্টার্ট করবে, তখন দেখা যায় যে এইখানে এই যে টাচ করে আছে, এই টাচের জন্য একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করে, আর সেই ফ্রিকশনাল ফোর্সটাই হচ্ছে এফ কে। ওকে, ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ মোশনের অপোজিটে কাজ করে। এখানে একটু লিখে রাখো, ফ্রিকশন অলওয়েজ, মানে ঘর্ষণ সবসময় গতির বিপরীতে কাজ করে। ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস in the opposite direction of motion. In the opposite direction of motion. ঘর্ষণ সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। ওকে, আচ্ছা, এখন ফ্রিকশনাল ফোর্স তার মানে একটা বাধাদানকারী বল বা একটা রেজিস্টিং ফোর্স, যেটা কিনা আমাদের মোশনকে ক্ষতিগ্রস্ত করে। ঠিক আছে, ধরো এই যে আমরা ধরো একটা টেবিলের উপর একটা এরকম একটা বই রাখলাম আর একটা পেন রাখলাম। সো তাদের মধ্যে তো গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল কাজ করার কথা, মানে তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করার কথা, বাট তারা কেন করে না? কারণ এইখানে এই যে সারফেসের উপর আমরা রাখতেছি, সেই সারফেসটা তাদেরকে একটা ফ্রিকশনাল ফোর্স দিয়ে রাখছে। সো ওরা নিজেদের দিকে এগোতে চাচ্ছে, বাট এখানে ফ্রিকশন থাকার কারণে বা ঘর্ষণ থাকার কারণে ওরা তোমার অ্যাট্রাক্ট করতে পারতেছে না একজন আরেকজনকে, মানে অ্যাট্রাক্ট করতেছে বাট মুভ করতে পারতেছে না। ঠিক আছে, কোথায় ফ্রিকশন নাই? ফ্রিকশন নাই হচ্ছে স্পেসে, স্পেসে কোনো ফ্রিকশন নাই। আর কিছু কিছু সারফেস আছে যেখানে ফ্রিকশন খুবই কম, একদম জিরো না, বাট ফ্রিকশন খুবই কম। যেমন ধরো আইস, কোনো একটা জায়গায় যদি আইস থাকে, মানে একটা আইসি সারফেস, ঠিক আছে, একটা আইসড সারফেস মানে বরফ দিয়ে বানানো, সেইখানে ফ্রিকশন খুবই কম থাকে। ওকে, এছাড়া যে কোনো সারফেসেই অ্যাকচুয়ালি ফ্রিকশন থাকে। যেমন ধরো তুমি তোমার কলমটা যে হাত দিয়ে ধরে রাখছো, এই যে এইভাবে তোমার হাত দিয়ে যে কলমটাকে ধরে রাখছো, এইটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিকশনের জন্য ধরে রাখতে পারছো। ঠিক আছে, কারণ ফ্রিকশন যদি না থাকতো তাহলে এই কলমটা তোমার হাত দিয়ে স্লিপ কেটে নিচে পড়ে যেত। সো তুমি এটাকে যে ধরে রাখছো, এই ফোর্সটাই কি? ফ্রিকশনাল ফোর্স। ঠিক আছে, আবার ফ্রিকশনাল ফোর্সের আরও এক্সাম্পল যদি দেই, আচ্ছা, ফ্রিকশনাল ফোর্সের এক্সাম্পল দেওয়ার আগে আরেকটা ব্যাপার হচ্ছে ফ্রিকশন কেন কাজ করে অ্যাকচুয়ালি, মানে দুইটা অবজেক্ট টাচে থাকলে তাদের মধ্যে কেন ফ্রিকশন বা ঘর্ষণ কাজ করে সেটা আমরা দেখব। সো আমরা নর্মালি দেখি যে একটা অবজেক্টকে এভাবে একটা সারফেসের উপর রাখছি, সো সে একটা ফ্রিকশন ফোর্স ফিল করতেছে, বাট অ্যাকচুয়ালি একটা সারফেসকে আমরা যতটা স্মুথ মনে করি, যতটা মসৃণ মনে করি, সে কিন্তু ততটা মসৃণ না বা ততটা স্মুথ না। তুমি যদি একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অথবা একটা ধরো একটা ম্যাগনিফাইং গ্লাস অথবা একটা আণুবীক্ষণিক যন্ত্র মাইক্রোস্কোপ দিয়ে যদি দেখো, তাহলে দেখবা যে এই সারফেসটা অ্যাকচুয়ালি এতটা স্মুথ না, মানে একদম সোজাসুজি না, এটা এরকম এবড়ো থেবড়ো। ঠিক আছে, এরকম মানে অনেক উঁচা নিচা আছে, তুমি যদি এটাকে ক্লোজলি দেখতে পারো। ঠিক আছে, সিমিলারলি এই বক্সটা যে আছে, সেই বক্সটাও তোমার পুরোপুরি স্মুথ না, এই বক্সটাতেও তোমার কিছু ইয়া থাকে। তোমার এই বক্সটাকে আমরা যদি দেখি, দেখবো যে এইটাও অ্যাকচুয়ালি এরকম নিচে খাস কাটা অবস্থায় আছে। ঠিক আছে, সো এই দুইটা স্ট্রাকচারের জন্য দেখা যায় যখন এই অবজেক্টটা সামনের দিকে এগোতে চায়, এই একটা তোমার স্পাইক আর একটা স্পাইকের মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, সো দেখা যায় এটা যখন সামনে এগোতে যাবে তখন ও এগোতে পারে না, মানে ও একটা বাধার সম্মুখীন হয় বা একটা রেজিস্ট্যান্সের সম্মুখীন হয়। ওকে, সো এই কারণেই তোমার ফ্রিকশনাল ফোর্স প্রডিউস হয় বা ঘর্ষণ বল প্রডিউস হয়। তুমি তোমার ফ্লোরে একটা বলকে গড়াই দাও, দেখবা যে সে কিছুক্ষণ পর আস্তে আস্তে থেমে গেছে, কারণ ফ্লোরের সাথে সে যখন এই যে ফ্লোর থেকে ফ্লোরে আগাচ্ছিল সামনে, তখন এই ফ্লোর কন্টিনিউয়াসলি তার উপর ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করছে।
ঘর্ষণ বল। অ্যাকচুয়ালি সব জায়গাতেই ফ্রিকশনাল ফোর্স থাকে, বাট আমরা যখন ম্যাথ করি দেখবা যে সব ম্যাথে ফ্রিকশনটা তোমার উল্লেখ করে না বা মেনশন করে না, কারণ ফ্রিকশনটা অনেক সময় দেখা যায় নেগলিজিবল হয়, আর আমরা অলওয়েজ ফ্রিকশনলেস সারফেস নিয়ে চিন্তা করি, মানে যেখানে কোনো ফ্রিকশন বা ঘর্ষণ নাই। ঠিক আছে, ওকে। সো আমরা এখন দেখবো ফ্রিকশনে ম্যাথ কীভাবে করব। সো আমাদের যদি এখানে একটা সারফেস থাকে, এখানে একটা সারফেসের উপর একটা অবজেক্ট রাখলাম, যে অবজেক্টটার ম্যাস হচ্ছে 2 কেজি, ভর হচ্ছে 2 কেজি। সো আমরা এই অবজেক্টটাকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, 10 নিউটন মানের বল প্রয়োগ করতেছি। ওকে, সো এখন এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি, আর এখানে আরও বলে দিল যে এই ফ্রিকশনাল ফোর্স, এই সারফেসে ফ্রিকশনাল ফোর্স এফকে দ্যাট ইজ 0.1 নিউটন। এখন ফ্রিকশনাল ফোর্স থেকে যদি আমি কম ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই অবজেক্টটা সামনেই এগোবে না। ঠিক আছে, সেটাতে আমি একটু পরে আসতেছি। সো এখানে আমাদেরকে বললো যে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি 10 নিউটন, আর এই সারফেস মানে এই তলটা এই অবজেক্টের উপর ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল অ্যাপ্লাই করতেছে 0.1 নিউটন, আর সেটা কোন দিকে, কোন ডিরেকশনে? টু দ্য লেফট। ঠিক আছে, কারণ ফ্রিকশন অলওয়েজ যেই দিকে তুমি তোমার অবজেক্টটাকে নিতে চাবা ঠিক তার অপোজিট ডিরেকশনে কাজ করে। আমার টার্গেট হচ্ছে অবজেক্টটাকে ডান দিকে নেওয়া, আমি এর জন্যই ডান দিকে ফোর্স অ্যাপ্লাই করছি, বাট ফ্রিকশন কী করবে? এটাকে রেজিস্ট করবে, এটাকে বাধা দিবে। সো সে এই দিকে 0.1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে। সিমিলারলি আমরা যদি এই সেম অবজেক্টটাকে এবার বাম দিকে ফোর্স অ্যাপ্লাই করি, ধরো আমরা এই দিকে 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম এই 2 কেজি অবজেক্টটাকেই, তখন এই যে তোমার ফ্লোরটা ওকে উল্টা দিকে, এবার দেখো টু দ্য রাইট, এফ কে ইজ ইকুয়াল টু 0.1 নিউটন অ্যাপ্লাই করবে, মানে ডান দিকে 0.1 নিউটন ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করবে। সো ফ্রিকশন হচ্ছে অলওয়েজ তোমার মোশন যেদিকে বা গতি যেদিকে ঠিক তার অপোজিট ডিরেকশনে কাজ করে। সো এখন এই অবজেক্টের উপর যদি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়, আর তার ম্যাস যদি 2 কেজি হয়, আর ফ্রিকশনাল ফোর্স যদি 0.1 নিউটন হয়, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করলো যে এই অবজেক্টটার অ্যাক্সেলারেশন কত হবে বা ত্বরণ কত হবে। অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত, অ্যান্ড আমাদেরকে এটাও জিজ্ঞেস করলো যে এই অবজেক্টটা যদি ইনিশিয়ালি রেস্টে থাকে, if this object is initially at rest, মানে প্রথমে যদি এই অবজেক্টটা স্থির থাকে, is initially at rest, then find its velocity, or বেগ বের করো, velocity and displacement, বেগ আর সরণ বের করো, after t equals 5 সেকেন্ড। সো এখানে আমাদেরকে কোশ্চেনটা করছে এরকম যে এই অবজেক্টটা, প্রথম কেসটার কথা চিন্তা করতেছি, বললো যে এই অবজেক্টটাকে যদি আমি এভাবে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, আর এখানে যদি ফ্রিকশনাল ফোর্স হয় 0.1 নিউটন, তাহলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ কত হবে? আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো যে এই অবজেক্টটার উপর দুইটা ফোর্স কাজ করতেছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে ডান দিকে উইচ ইজ 10 নিউটন, আর একটা হচ্ছে বাম দিকে উইচ ইজ 0.1 নিউটন। তাহলে ওর উপর নিট ফোর্স কত এবং কোন দিকে কেউ বলো তো? ওর উপর কত নিট ফোর্সের ভ্যালুটা কত? 10 minus 0.1 নিউটন, অ্যান্ড ডিরেকশন হচ্ছে টু দ্য রাইট। ঠিক আছে, ডান দিকে। মানে একটা অবজেক্টের উপর কেউ যদি দুইটা ফোর্স অ্যাপ্লাই করে, সো তখন আচ্ছা একজন জিজ্ঞেস করছে, আচ্ছা দুই সাইড থেকেই যদি ফোর্স থাকে তখন কোন পাশে ফ্রিকশন নিব? ভালো কোশ্চেন এটাতে একটু পরে আসতেছি। সো এখানে আমাদের নিট ফোর্স হচ্ছে 10 minus 0.1 উইচ ইজ 9.9 নিউটন টু দ্য রাইট, মানে এই অবজেক্টটা ডান দিকে 9.9 নিউটনের একটা ফোর্স পাবে। আচ্ছা, নিট ফোর্স ইজ ইকুয়াল টু কত? ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন, রাইট?
এই অবজেক্টটার ভর বা ম্যাস যদি এম হয় আর অ্যাক্সেলারেশন যদি এ হয় তাহলে এফ নিট ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এ কত? এফ নিট ডিভাইডেড বাই এম। এখন এফ নিট কত? 9.9। এম হচ্ছে আমরা কত ম্যাস নিছি? 2 কেজি। আচ্ছা, 9.9 ডিভাইডেড বাই 2 which is 4 পয়েন্ট সামথিং, 4.5 এর একটু বেশি আসবে। 9.9 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 4.95। ওকে, সো এত মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। সো আমরা অ্যাক্সেলারেশন ইজিলি বের করতে পারি। দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে, ইফ দিস অবজেক্ট ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট দেন ফাইন্ড ইটস ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আফটার টি ইকুয়ালস 5 সেকেন্ড। 5 সেকেন্ড পর তার ভেলোসিটি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বের করো, মানে বেগ আর সরণ বের করো। সো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0, প্রথমে এটা রেস্টে ছিল। এ হচ্ছে 4.95, টি হচ্ছে 5 সেকেন্ড। সো 4.95 ইন্টু 5 দ্যাট ইজ 24.75 মিটার পার সেকেন্ড। অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার which is half। a হচ্ছে 4.95 and t হচ্ছে 5। সো এটা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে তোমার, তাহলে অ্যান্সার আসবে 61.875। সো এইভাবে আমরা ফ্রিকশনের বেসিক ম্যাথ করতে পারি, ঠিক আছে। সো একটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি আর সেখানে ফ্রিকশন ফোর্স বলে দিছে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অলওয়েজ এফ নিট বের করে নিতে হবে। ওকে, মানে নিট বল কত বা রেজাল্টেন্ট বলটা কত, লব্ধি বলটা কত, সেটা হচ্ছে 9.9 নিউটন। অ্যান্ড দেন এখান থেকে আমি অ্যাক্সেলারেশন বের করলাম। এখন একজন একটা কোশ্চেন করছে, যদি দুইটা ফোর্স থাকে তখন কি করব। সো এখানে আমাদেরকে একটা অবজেক্ট দিয়ে দিছে। এই অবজেক্টটার উপর এই দিক থেকে আমি 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি আর এই দিক থেকে আমি 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছি। দুইটাই অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, দুইটাই হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। আর এখানে সাইডে বলে দিছে ফ্রিকশন বিটুইন দিস বক্স অ্যান্ড দ্য সারফেস। এই বক্সটা এবং সারফেসের মধ্যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল ইজ এফ কে উইচ ইজ 0.1 নিউটন। বললো যে এই অবজেক্টটার উপর দুই সাইড থেকে দুইটা ফোর্স অ্যাপ্লাই করছি, একটা ডান দিকে আর একটা হচ্ছে বাম দিকে। আর এখানে বলছে যে এইখানে যে ফ্রিকশনাল ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে 0.1 নিউটন। ওকে, আচ্ছা। সো এখন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই অবজেক্টটার তাহলে অ্যাক্সেলারেশন কত, সো আমাদের আবারও নিট ফোর্স বের করতে হবে। এখন ফ্রিকশনটা কোন দিকে নিব? এবার তো ফোর্স দুই দিকেই আছে, ফ্রিকশন কি এদিকে নিব নাকি এদিকে নিব? সেটার আগে আমাদের একটু চিন্তা করতে হবে এভাবে। আমরা ধরে নিব কোনো ফ্রিকশন নাই, ঠিক আছে, কোনো ফ্রিকশন নাই। তাহলে এই অবজেক্টটা কোন দিকে যেত এবং কত ফোর্সে বলো তো? ঠিক আছে, লেফটে 5 নিউটন ফোর্সে এটা 5 নিউটন একটা ফোর্স ফিল করতো, ঠিক আছে। সো আমাদের বুঝতে হবে যে এই দুইটা ফোর্সের জন্য আলটিমেটলি মুভমেন্টটা টু দ্য লেফট হবে, ঠিক আছে। এই দুইটা ফোর্সের জন্য 4.9 কেন, জাস্ট 5 নিউটন, ঠিক আছে। আচ্ছা, তুমি ফ্রিকশন সহ বলছো মেবি। ওকে, সো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই দুইটা ফোর্সের জন্য আমাদের আলটিমেটলি মোশনটা হবে টু দ্য লেফট। সো মোশন যেদিকে হয় ফ্রিকশন ঠিক তার অপোজিট ডিরেকশন হয়। সো ফ্রিকশনটা হবে টু দ্য রাইট, সো 0.1 নিউটন, ঠিক আছে। সো এখন আমরা ক্লিয়ার যে কোন ফোর্স কোন দিকে কাজ করবে। সো এবার একটু চিন্তা করো, একটা অবজেক্টের উপর লেফট দিকে ফোর্স কাজ করতেছে 15 আর রাইট দিকে ফোর্স কাজ করতেছে এই যে 10 অ্যান্ড এই যে এইটা 0.1। ওকে, সো এটা হচ্ছে 15 মাইনাস 9.9, 15 মাইনাস 9.9 which is 5.1। আচ্ছা, 15 মাইনাস 9.9, সো এই অ্যান্সারটা হবে দেখো 5.1। আচ্ছা, এখানে 9.9 না তো 10.1, সো এটা হবে 4.9। আচ্ছা,
সো এটা হচ্ছে আমাদের নিট ফোর্স। ওকে, সো এবার বুঝতে পারছো মাল্টিপল ফোর্স থাকলে কি করব। যদি দুইটা থাকে তখন আমাদেরকে দেখতে হবে ওই দুইটার জন্য আগে কোন দিকে যাবে, সেই ডিরেকশনের উল্টা দিকে হচ্ছে আমাদের ফ্রিকশন বা ঘর্ষণ। ঠিক আছে, এখন আমরা নিট ফোর্স বের করে ফেলছি, এটা হচ্ছে নিট ফোর্স। সো অ্যাক্সেলারেশন হচ্ছে নিট ফোর্স ডিভাইডেড বাই ম্যাস, which is 4.9 divided by 2. So 4.9 divided by 2, that is 2.45 meter per second square. 2.45 meter per second square. আচ্ছা, একটু ওয়েট করো তো, দাঁড়াও। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে নিট ফোর্সটা আসছে 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইভাবে আমরা দুইটা ফোর্স থাকলে বা তিনটা ফোর্স থাকলে একইভাবে করতে পারবো ফ্রিকশনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দেখো। এখানে একটা সারফেস দাও যেটাতে ফ্রিকশন আছে, আর এখানে একটা অবজেক্ট দিয়ে দিছি। এই অবজেক্টটার ম্যাস হচ্ছে 1 কেজি, আর এই অবজেক্টটার এদিকে ভেলোসিটি বা বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বললো যে এই সারফেসের সাথে ফ্রিকশনাল ফোর্স এফ কে ইজ 0.25 নিউটন। 0.25 নিউটন। সো তুমি একটু চিন্তা করো যে এই ফ্রিকশনটা থাকলে এই অবজেক্টটা কি আস্তে আস্তে একসময় থেমে যাবে না? সো আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে এইটা কত দূরে গিয়ে থামবে। এই ফ্রিকশনাল ফোর্সটার জন্য একটা অবজেক্টকে যদি এখানে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছেড়ে দিই, তাহলে সে কত দূরে গিয়ে থামবে। সো এখানে ফোর্স কিন্তু একটাই কাজ করতেছে, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, আর সেটা কোন দিকে? টু দ্য লেফট। ঠিক আছে, বাম দিকে 0.25 নিউটন। আর কোনো ফোর্স এখানে নাই। সো এখানে ফোর্স কাজ করতেছে একটাই, দ্যাট ইজ টু দ্য লেফট। আমাদেরকে বের করতে হবে যে এটা কত দূরে গিয়ে থামবে। আমরা ধরলাম এস ডিস্টেন্সে গিয়ে থামবে। যেহেতু এই ফোর্সটা আমাদের মোশনের অপোজিট ডিরেকশনে, তাই এই ফোর্সের জন্য এখানে যেহেতু ফোর্স একটাই, তাই এটা থেকে আমরা যে অ্যাক্সেলারেশনটা পাবো সেটা অ্যাকচুয়ালি কী হবে? একটা রিটার্ডেশন হবে বা একটা ডিসেলারেশন হবে। ওকে, সো এ ইজ ইকুয়াল টু হবে মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। A is equal to হবে minus fk divided by m, that is minus 0.25 divided by 1. আর কেন মাইনাস? কারণ এখানে এটা উল্টা দিকে কাজ করতেছে। আমরা জানি যে একটা অবজেক্ট যদি এই দিকে যায় 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর তার যদি এটা এইখানে অ্যাক্সেলারেশন হয় 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা একটা অ্যাক্সেলারেশন। বাট অবজেক্টটার মোশন এদিকে, বাট এ হচ্ছে এই দিকে, এটা তখন কি? ডিসেলারেশন বা রিটার্ডেশন। আর এটা তখন আমরা মাইনাস দিয়ে লিখি, রাইট? বা বাংলায় বললে এটা হচ্ছে মন্দন। সো এখানে এই ফোর্সটার জন্য ওর কি হবে? একটা মন্দন হবে বা একটা ডিসেলারেশন বা একটা রিটার্ডেশন হবে। ডিসেলারেশন অর রিটার্ডেশন হবে, মানে ও আস্তে আস্তে স্লো হয়ে যাবে, থেমে যাবে। ঠিক আছে, সো আমরা এখন দেখবো যে রিটার্ডেশনের ভ্যালুটা কত। এ ইকুয়ালস হচ্ছে মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম, দ্যাট ইজ মাইনাস 0.25 is a force divided by mass, which is 1. So এখান থেকে আমরা পাবো মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, সো এখন ও কত দূরে গিয়ে থামবে সেটা আমরা বের করতে চাচ্ছি। সো রিটার্ডেশন হচ্ছে মাইনাস 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। শেষ ভেলোসিটি, শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যেহেতু থেমে যাচ্ছে। তাহলে এস কত? উই নো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as. সো এস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। সো ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 20, সো 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2, এ হচ্ছে মাইনাস 0.25। ওকে, সো এখান থেকে অ্যান্সার আসবে 800 মিটার। সো এটা 800 মিটার দূরে গিয়ে থামবে যদি এভাবে একটা ফ্রিকশন থাকে। ফ্রিকশন যদি বেশি হইতো এটা আরও আগেই থেমে যেত। ওকে, আচ্ছা, সো ফ্রিকশনের এই কেসটার পর আরেকটা কেস আমরা দেখব। আমরা ফ্রিকশনের ম্যাথ আরও করব যখন আমরা পরের চ্যাপ্টারটা দেখব, ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে চ্যাপ্টারটা আছে সেটা। আমরা এবার ফ্রিকশনের আরেকটা কেস দেখব। দেখো,
এবার ফ্রিকশনের যে কেসটা দেখব সেটা হচ্ছে, ধরো আমাদের এখানে একটা অবজেক্ট দেওয়া একটা সারফেসের উপর, এই অবজেক্টের উপর আমরা 5 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করার ট্রাই করতেছি, বাট আমাদেরকে বলে দিচ্ছে যে এই সারফেসে অবজেক্টের সাথে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, দ্যাট মিনস এইখানে 10 নিউটনের ফ্রিকশনাল ফোর্স কাজ করে। সো আমি যদি 5 নিউটনের একটা ফোর্স অ্যাপ্লাই করি, এই অবজেক্টটা কি এখান থেকে মুভ করবে? না। সো আমরা যদি ফ্রিকশনাল ফোর্স থেকে কম ভ্যালুয়ের ফোর্স দেই, তাহলে এই অবজেক্টটা মুভই করবে না। বুঝতে পারছো? সো এখানে আমরা 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে এটা অ্যাকচুয়ালি কোনো দিকেই যাবে না। অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে যে 5 নিউটন এদিকে দিছি আর ফ্রিকশনাল ফোর্স তো এইদিকে 10 নিউটন, সো এটা তাহলে বাম দিকে যাবে, এরকম না। এটা একদমই অ্যাবসার্ড আইডিয়া। তুমি চিন্তা করে দেখো যে তোমার টেবিলের উপর একটা বই আছে, তুমি তাকে হালকা একটু টোকা দিলা, সেটা উল্টা দিকে চলে আসলো। এটা কখনোই পসিবল না। কেন পসিবল না, বা অ্যাকচুয়ালি এখানে কি হয় তাহলে আমি বলি। এখানে আমরা এই যে ফ্রিকশনের ভ্যালুটা বলি, এটা অ্যাকচুয়ালি তার ম্যাক্সিমাম ভ্যালু, অ্যান্ড এটা ডিপেন্ড করে যে কত ভ্যালু আমরা পাবো। আমরা যদি এইখানে 15 নিউটন অ্যাপ্লাই করতাম, এই সারফেসটায় এই অবজেক্টে আমরা যদি 15 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করতাম, তাহলে এই ফ্লোরটা আমাদেরকে 10 নিউটনের ফ্রিকশনাল ফোর্স দিত। আমরা যদি 12 নিউটন অ্যাপ্লাই করতাম, তখনও সে 10 নিউটনের ফোর্স দিত, আর নিট ফোর্স হইতো তখন 2 নিউটন। আমরা যদি 10 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করি, তখন সে 10 নিউটনেরই ফোর্স অ্যাপ্লাই করবে। সো আলটিমেটলি এই অবজেক্টটা কোনো দিকেই যাবে না। ঠিক আছে, 10 নিউটনের ফ্রিকশনাল ফোর্স, আর আমিও 10 নিউটন অ্যাপ্লাই করছি, সো নিট ফোর্স হচ্ছে 0। বাট এবার যদি আমি কম ফোর্স অ্যাপ্লাই করি, 10 নিউটন থেকে কম ফোর্স, মানে ফ্রিকশনাল ফোর্স যেটা, সেটার থেকেও কম ফোর্স অ্যাপ্লাই করলাম, তখন এই সারফেসটাও আর 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে না। সারফেসটা ঠিক এই ফোর্সটাই অ্যাপ্লাই করবে আমার উপর। সো ফ্রিকশনাল ফোর্স থেকে যখন আমরা কম ফোর্স অ্যাপ্লাই করব, সারফেসটা আমাকে অ্যাকচুয়ালি সেই অ্যামাউন্টের ফোর্সটাই ব্যাক করবে, মানে সেই অ্যামাউন্টের ফ্রিকশনাল ফোর্সই সে ক্রিয়েট করবে। আমি যদি এখানে এখন 0 নিউটন ফোর্স দিই, মানে আমি কোনো ফোর্সই দিব না, সারফেসও আমার উপর কোনো ফোর্স দিবে না। ঠিক আছে, আমি যদি এখানে 5 নিউটন দিই, সারফেসটাও এখানে ঠিক 5 নিউটনের ফোর্সই দিবে। তোমরা যখন কলেজ উঠবে তখন এই ফ্রিকশন নিয়ে আরও ডিটেলসে দেখতে পারবা। ঠিক আছে, সো এখানে আমরা যখন ফ্রিকশন, জাস্ট এইভাবে মনে রাখি যে ফ্রিকশনের থেকে যখন কম ভ্যালুয়ের ফোর্স অ্যাপ্লাই করব, এখানে যেমন ফ্রিকশন হচ্ছে 10 নিউটন, সো এইখানে এই অবজেক্টটাকে আমি যদি 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তার কিছুই হবে না, সে সামনেও আগাবে না, পিছেও আসবে না। ঠিক আছে, যেমন ধরো তোমার বাসায় অনেক হেভি একটা অবজেক্টকে দেখবা, ধাক্কা দিলেও সরে না, তার মানে কি ওইখানে ফ্রিকশনাল ফোর্সটা অনেক বেশি, অ্যান্ড তুমি সেই অ্যামাউন্টের ফোর্স এখানে দিতে পারতেছো না। ঠিক আছে, বাট তুমি যদি সেই অ্যামাউন্টের ফোর্স অ্যাটলিস্ট দিতে পারো, যেমন এখানে যদি আমি অ্যাটলিস্ট 10 নিউটন ফোর্স দিতে পারি, তাহলে এটা একটু হইলেও সামনে আগাবে বা এগোবে ভাব, মানে এখনও আগাচ্ছে না, বাট আরেকটু বেশি দিলে এটা আগানো স্টার্ট করবে। আমরা ধরো 10 নিউটন না দিয়ে এবার একটু বেশি দিলাম, 10.1 নিউটন দিলাম, তাহলে দেখবো যে এটা ফ্রিকশন ফোর্স 10 নিউটন, সো একটা নিট ফোর্স ক্রিয়েট হবে উইচ ইজ 0.1 নিউটন, 10.1 মাইনাস 10, সো এই অবজেক্টটা 0.1 নিউটন ফোর্সের সামনের দিকে আগানো স্টার্ট করবে। ওকে, সো আই হোপ ফ্রিকশন রিলেটেড এই কনফিউশনগুলো দূর হয়েছে, অ্যান্ড এই টাইপের ম্যাথই আসে ফ্রিকশন থেকে। ঠিক আছে, ওকে, সো আমি আরও ফ্রিকশন রিলেটেড ম্যাথ গ্রুপে দিয়ে দিব। এখন এটার পর ফ্রিকশনের আমরা কী কী ম্যাথ হতে পারে দেখলাম। এবার আমরা দেখব ফ্রিকশনের ক্লাসিফিকেশন, মানে ফ্রিকশন অ্যাকচুয়ালি কয়েকটা টাইপের হয়। আমরা দেখব ফ্রিকশনের ক্লাসিফিকেশন, ফ্রিকশনের শ্রেণীবিভাগ। ফার্স্ট ওয়ান হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন, আচ্ছা একজন জিজ্ঞেস করছো এফ কে এর ভ্যালুটা কি কিসের উপর ডিপেন্ড করে। এফ কে এর ভ্যালু অ্যাকচুয়ালি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে এই অবজেক্টটার ম্যাস কত, তারপর এটা ডিপেন্ড করে এই অবজেক্টটা কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো, মানে ফ্রিকশন অ্যাকচুয়ালি কী কী জিনিসের উপর ডিপেন্ড করে সেটা বলতেছি। তারপর এই যে ফ্লোরটা, সেই ফ্লোরটা কি ম্যাটেরিয়াল দিয়ে বানানো,
যেমন আইস দিয়ে বানানো একটা ফ্লোরে তোমার ফ্রিকশন অনেক কম হবে, বাট তুমি যদি এখানে এখন ধরো সিমেন্টের একটা ফ্লোর বানাও, সেটার ফ্রিকশন কিন্তু অনেক বেশি হবে, ঠিক আছে? সেটা ডিপেন্ড করে যে কিসের তোমার কী দিয়ে বানাচ্ছ। আবার আরও একটা জিনিসের উপর ডিপেন্ড করে, দ্যাট ইজ শেপ। এই অবজেক্টটার শেপ কেমন। তুমি চিন্তা করে দেখো যে একটা বক্সকে তুমি যদি একটা ধাক্কা দিয়ে ছেড়ে দাও, সেটা খুব বেশি দূর যায় না, বাট তুমি যদি একটা বড় একটা বলকে ধাক্কা দাও, সেটা কিন্তু অনেক দূরে যায়, ঠিক আছে? এর জন্যই কিন্তু গাড়িতে চাকা ইউজ করা হয় বা হুইল ইউজ করা হয়, কারণ হুইলে ফ্রিকশন হচ্ছে কম হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ফ্রিকশন দেখতেই পারতেছো, ফ্রিকশন খুব বাজে একটা জিনিস। ফ্রিকশনের জন্য মোশন বাধাগ্রস্ত হয়, বাট ফ্রিকশনের কিন্তু উপকারিতাও আছে। কারণ ফ্রিকশন না থাকলে তুমি তোমার এই যে হাতে কলমটা ধরে রাখছো, এটা ধরে রাখতে পারতা না। তুমি এই যে চেয়ারে বসে আসো, চেয়ারে বসে থাকতে পারতা না, তুমি স্লিপ কেটে পড়ে যেত, ঠিক আছে? তারপর ধরো রাস্তায় তুমি হাঁটাচলা করতে পারতা না। তুমি চিন্তা করো একটা তোমার বরফের উপর দিয়ে হাঁটা ইজি নাকি নর্মাল একটা পিচ ঢালাই করা রাস্তায় হাঁটা ইজি? অবভিয়াসলি পিচ ঢালাই করা রাস্তায়, কারণ বরফে তুমি বারবার স্লিপ খাওয়া। তুমি বাসায় যদি তোমার ফ্লোরের উপর পাউডার ছিটাও, তুমি দেখবা খুব ইজিলি হাঁটতে পারতেছো না, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি ফ্রিকশনের তোমার কিছু বেনিফিটও আছে, আবার কিছু তোমার ডিমেরিটসও আছে, ঠিক আছে? সো ফ্রিকশনকে এর জন্য বলা হয় ফ্রিকশন ইজ নেসেসারি ইভিল। ফ্রিকশন ইজ নেসেসারি ইভিল, বা বাংলায় বললে প্রয়োজনীয় উপদ্রব। মানে যেটা লাগেও আবার যেটা ক্ষতিও করে। খুব বেশি ফ্রিকশনও ভালো না, আবার খুব কম ফ্রিকশনও ভালো না। সো ফার্স্ট আমরা এখন দেখতেছিলাম ফ্রিকশনের ক্লাসিফিকেশন। সো ফার্স্ট অফ অল স্ট্যাটিক ফ্রিকশন, দেন হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। বাংলাটা লিখতেছি, দাঁড়াও। স্ট্যাটিক ফ্রিকশন মানে হচ্ছে স্থিতি ঘর্ষণ। কাইনেটিক ফ্রিকশন মানে হচ্ছে গতীয় ঘর্ষণ। দেন এখানে আছে তোমার রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন, ওকে। সো রোলিং ফ্রিকশনটা অ্যাকচুয়ালি কি, কোনো কিছু যখন রোল করে বা তোমার গড়াতে থাকে, ঠিক আছে? রোলিং ফ্রিকশন বা এটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। দেন ফোর্থ ওয়ান স্লাইডিং ফ্রিকশন। কোনো কিছু যখন স্লাইড করতে থাকে, স্লাইডিং ফ্রিকশন, তখন যে ফ্রিকশন কাজ করে সেটাই হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ফ্রিকশন। তারপর ফ্লুইড ফ্রিকশন, বা প্রবাহী ঘর্ষণ। আচ্ছা, কোনটা কি আমি একটু এখন এক্সপ্লেন করি। দেখো, স্ট্যাটিক ফ্রিকশনটা অ্যাকচুয়ালি কি? স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে কোনো একটা অবজেক্ট, আমরা বলে আসছি যে কোনো একটা অবজেক্ট এখানে যদি ফ্রিকশনাল ফোর্সটা অনেক বেশি হয়, লাইক এখানে যদি Fk = 10 নিউটন হয়, আর আমরা যদি সেই অবজেক্টের উপর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তখন আমরা জানি যে এই অবজেক্টটা সামনের দিকে এগোতে পারে না, কারণ তোমার অ্যাটলিস্ট ফ্রিকশনের সমান ফোর্স দিতে হবে। এর চেয়ে কম দিলে এটা হবে না, এটা কোনো দিকে আগাবে না। সো কোনো একটা অবজেক্ট মোশনে আসার আগ পর্যন্ত, মানে সে মুভ করার আগ পর্যন্ত তার উপর যে ফ্রিকশন কাজ করে সেটাই হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। যেমন এই যে এটা মুভ করার আগ পর্যন্ত আমরা দেখছি যখন 5 নিউটন দিব, তখন সারফেসটাও আমার উপর 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে। সো এই যে 5 নিউটন ফোর্সটা, এটাই হচ্ছে সেই স্ট্যাটিক ফ্রিকশন। কোনো একটা অবজেক্ট মুভমেন্টে আসার আগ পর্যন্ত বা গতিশীল হওয়ার আগ পর্যন্ত তার উপর যেই ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল কাজ করে সেটাকেই বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন বা স্থিতি ঘর্ষণ। এবার কাইনেটিক ফ্রিকশনে আসি। গতীয় ঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন কি? এটা খুব সহজ, যে কোনো একটা অবজেক্ট যখন চলতে থাকে, মানে মুভিং অবস্থায় থাকে, লাইক এটা 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল, তখন ওর উপর ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করছে 0.1 নিউটন। ওকে, 0.1 নিউটন। সো কোনো একটা অবজেক্ট যখন মুভিং অবস্থায় থাকে, তখন তার উপর যে ফ্রিকশনাল ফোর্স কাজ করে সেটাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। এরপর রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ।
রোলিং ফ্রিকশন কি, কোনো একটা অবজেক্ট যখন কোনো একটা সারফেসে গড়াতে থাকে, যেমন একটা বলকে তুমি যদি ছেড়ে দাও সে কিন্তু ঘুরতে ঘুরতে সামনে আগায়, এটাকে কি বলা হয়, রোলিং করা বা রোল করা, ঠিক আছে, বা আবর্ত হওয়া, মানে ঘুরতেছে বারবার, এরকম ঘুরতে ঘুরতে এটা সামনে আগাচ্ছে। সো ও ঘোরার সময় ও একটা ফ্রিকশন ফোর্স ফিল করে, সেই ফ্রিকশনটাকেই বলা হয় রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। বা ধরো এখানে একটা এরকম আনত তল আছে, এটাকে বলা হয় আনত তল বা ইনক্লাইন্ড প্লেন। সো এখান থেকে তুমি একটা অবজেক্টকে এভাবে ছেড়ে দিছো, সো ও এখান থেকে ঘুরতে ঘুরতে নিচে নামবে। সো ও এখানে যে ফ্রিকশনটা ফিল করবে, ফ্রিকশনটা অবভিয়াসলি উপরের দিকে, এদিকে হবে, উল্টা দিকে, কারণ ফ্রিকশন অলওয়েজ মোশনের অপোজিট দিকে কাজ করে। আচ্ছা, ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। সো এখানে আমরা দেখলাম যে এটা হচ্ছে রোলিং ফ্রিকশন, ঠিক আছে। দেন স্লাইডিং ফ্রিকশন। সো স্লাইডিং ফ্রিকশনটা কি, কোনো একটা জিনিস ধরো যখন স্লাইড করে করে নামতে থাকে, যেমন এখানে আমি যখন একটা বক্সকে রাখবো সে কিন্তু ঘুরতে ঘুরতে নামবে না, সে কী করবে, এখান থেকে স্লাইড করে এভাবে পড়ে যাবে, ঠিক আছে। সো যখন একটা অবজেক্ট এরকম স্লাইড করবে সেই টাইমে যে ফ্রিকশনটা কাজ করে সেটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন। আচ্ছা, এরপর আমরা দেখব ফ্লুইড ফ্রিকশন। সো ফ্লুইড ফ্রিকশনটা কি, ফ্লুইড কারা, আমরা ফ্লুইড নিয়ে চ্যাপ্টার 5-এ পড়বো, বাট ফ্লুইড কারা এখন যদি একটু শর্টলি বলি, ফ্লুইড হচ্ছে লিকুইড যারা অ্যান্ড গ্যাস যারা, ঠিক আছে। ফ্লুইড হচ্ছে লিকুইড যারা অ্যান্ড গ্যাস যারা, ঠিক আছে। যেমন বাতাস হচ্ছে ফ্লুইড কারণ সে হচ্ছে গ্যাস। আর লিকুইড হচ্ছে যেমন ওয়াটার বা হানি, যে কোনো কিছু, ওকে, যে কোনো লিকুইডই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফ্লুইড। সো এই ফ্লুইডের মধ্যে দিয়ে যখন একটা অবজেক্ট চলতে থাকে তখন সে একটা ফ্রিকশন ফিল করে। যেমন চিন্তা করো যে যখন বাতাসের মধ্যে দিয়ে একটা প্যারাশুট নামতে থাকে, মানে প্যারাশুট অ্যাকচুয়ালি কেন কাজ করে, কারণ এই প্যারাশুট যখন নামতে থাকে তখন সে এই যে একটা গ্যাস হচ্ছে একটা ফ্লুইড, সো এই ফ্লুইডের মধ্যে থেকে নামতে থাকার কারণে সে কী ফিল করে, একটা ফ্লুইড ফ্রিকশন ফিল করে। প্যারাশুটটা যেহেতু নিচের দিকে নামে তাই ফ্লুইডটা তাকে কোন দিকে ফ্রিকশনাল ফোর্স অ্যাপ্লাই করে, উপরের দিকে। সো এর জন্য প্যারাশুটটা আস্তে আস্তে স্লোলি নামতে থাকে। সিমিলারলি ধরো পানির মধ্যে যদি আমরা একটা অবজেক্টকে ছেড়ে দিই, আচ্ছা, কাইনেটিক ফ্রিকশনটা শুনতে পারো নাই। কাইনেটিক ফ্রিকশন হচ্ছে যখন একটা অবজেক্ট চলতে থাকে, ঠিক আছে, যখন একটা অবজেক্ট মুভিং থাকে, মুভমেন্টের উপর থাকে, তখন তার উপর যে ফ্রিকশনটা কাজ করে সেটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। অ্যাকচুয়ালি এই যে রোলিং ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশন, এগুলো সবই হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের তোমার সাব টাইপ বা কাইনেটিক ফ্রিকশনেরই এক একটা টাইপ। মানে রোলিং ফ্রিকশনে এক ধরনের কাইনেটিক ফ্রিকশন, স্লাইডিং ফ্রিকশনে এক ধরনের কাইনেটিক ফ্রিকশন, ফ্লুইড ফ্রিকশনে এক ধরনের কাইনেটিক ফ্রিকশন। সো আই হোপ এবার সবাই বুঝতে পারছো যে কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন চলতে থাকে তখন, বা মুভিং থাকে, গতিশীল থাকে, তখন যে ফ্রিকশন কাজ করে সেটা। আচ্ছা, ফ্লুইড ফ্রিকশনের একটা উদাহরণ হচ্ছে গ্যাসের মধ্যে যে ফ্রিকশন সেটা হচ্ছে এই যে প্যারাশুট। তারপর ধরো প্লেন যখন চলতে থাকে তার উপর এয়ার একটা কন্টিনিউয়াসলি ফ্রিকশন অ্যাপ্লাই করে, সে ওই এয়ারের ফ্রিকশনটাকে ওভারকাম করে সামনে এগোতে থাকে। আর লিকুইডের জন্য ফ্লুইড ফ্রিকশন যেটা, পানির মধ্যে তুমি যদি একটা বল ছেড়ে দাও দেখবা বলটা নর্মালি বাতাসে থাকলে যেভাবে পড়ে তার চেয়ে অনেক আস্তে আস্তে পড়তেছে, কারণ এই পানিটা তার উপর একটা ফ্রিকশন অ্যাপ্লাই করতেছে, ঠিক আছে। এই ফ্রিকশনটাকেই বলা হয় লিকুইডের জন্য ফ্লুইড ফ্রিকশন। সো এই ফ্লুইড ফ্রিকশনের একটা স্পেশাল নাম আছে যেটা আমরা হয়তো চ্যাপ্টার 5-এ গিয়ে একটু পাবো, বাট এটা অ্যাকচুয়ালি স্কুল লেভেলে অত বেশি ডিসকাস করা হয় না। ফ্লুইড ফ্রিকশনকে বলা হয় ভিসকোসিটি। ভিসকোসিটি বা বাংলায় হচ্ছে সান্দ্রতা, ঠিক আছে। সো ফ্লুইডের মধ্যে যে ফ্রিকশন সেটাই হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। সো আমরা দেখলাম যে ফ্রিকশন কী কী টাইপের হতে পারে, ওকে। সো কারো কি আর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমাদের এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি শেষ, এই চ্যাপ্টারে আর কিছু বাকি নেই। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।
আচ্ছা, ফ্রিকশন কমানোর অ্যান্ড বাড়ানোর ওয়ে কি? ঠিক আছে, ফ্রিকশন রোলিং ফ্রিকশনটা অ্যাকচুয়ালি এখন অত ডিটেলস লাগবে না, এটা তোমাদের স্কুল লেভেলে নাই, এটা অ্যাকচুয়ালি কলেজ লেভেলেও নাই। রোলিং ফ্রিকশন হচ্ছে যখন একটা অবজেক্ট ঘুরতে ঘুরতে সামনে আগাবে, জাস্ট চিন্তা করো একটা ফুটবল, সেটাকে লাথি দিলে সে সামনের দিকে ঘুরতে ঘুরতে আগায়, ঠিক আছে? সো এই ফ্রিকশন এইখানে যখন এইটার উপর যে ফ্রিকশনটা কাজ করে সেই ফ্রিকশনটাকে আমরা বলি রোলিং ফ্রিকশন বা আবর্ত ঘর্ষণ। আচ্ছা, এখন এখানে আমরা একটু দেখবো যে ফ্রিকশন বাড়াবো কিভাবে বা কমাবো কিভাবে, ফ্রিকশন কমানোর কি কি ওয়ে আছে, হাউ টু রিডিউস ফ্রিকশন, কিভাবে ফ্রিকশন কমানো যায় বা ঘর্ষণ কমানো যায়। সো ফ্রিকশন কমানোর একটা ওয়ে হচ্ছে যে সারফেসটা স্মুথ করো, সারফেস স্মুথ করো, তাহলে ফ্রিকশন তোমার কমে আসবে। তারপর হচ্ছে মোবিল বা গ্রিজ ইউজ করা যায়, মানে কোনো একটা সারফেসে যদি মোবিল অথবা গ্রিজ দাও, এগুলো হচ্ছে অয়েল টাইপের সাবস্টেন্স, তো তুমি মানে তেল টাইপের, ঠিক আছে? সো তুমি যদি কোনো একটা সারফেসে মোবিল বা গ্রিজ অ্যাপ্লাই করো বা তেল লাগাও, সেটার ফ্রিকশনটা একটু কমে আসে, ঠিক আছে? একটু স্লিপারি হয়, ফ্রিকশনটা তখন কমে আসে। তারপর হুইলের মধ্যে বিয়ারিং ইউজ করা হয়, এটাকে বলা হয় বল বিয়ারিং। দেখবা যে হুইলের মধ্যে এক একটা হুইলের মধ্যে এরকম বল বিয়ারিং লাগানো থাকে, যাদের সাইকেল আছে সাইকেলের মধ্যে দেখবা যে সাইকেলের চাকায় এখানে বিয়ারিং লাগানো থাকে। এই বিয়ারিং অ্যাকচুয়ালি তোমার ফ্রিকশন কিছুটা হলেও কমাতে পারে, ঠিক আছে? তারপর আমরা ধরো এই সারফেস স্মুথ করার মধ্যে ধরো একটা রাস্তা, তার ফ্রিকশন অনেক বেশি, তুমি কী করবা, রাস্তাটাকে স্মুথ করবা, তাহলে ওইখানে ফ্রিকশন কমে আসবে। ওকে, সো এইভাবে অনেকভাবেই আমরা ফ্রিকশন রিডিউস করতে পারি। এখন আমরা আরেকটা ফ্রিকশন, আরেকটা তোমার, আচ্ছা একজন বলছো যে বিয়ারিং কীভাবে ফ্রিকশন কমায়। বিয়ারিংটা অ্যাকচুয়ালি একটা মেকানিক্যাল প্রসেসে ফ্রিকশন কমায়। এখানে তোমার অনেকে, কেউ কি ফিজেট স্পিনার দেখছো কখনো? মাঝখানে এই টয়টা খুব পপুলারিটি পাইছিল। সো এই ফিজেট স্পিনারের মধ্যে অ্যাকচুয়ালি একটা বিয়ারিং থাকে, ঠিক আছে? সো এইটা অ্যাকচুয়ালি যেটা করে যে তোমার এই বিয়ারিংটার মধ্যে কিছু এরকম মেটালিক বল থাকে, ফিজেট স্পিনার থাকলে ওইটা দেখতে পারো, ওইটার মধ্যে এরকম ছোট বল লাগানো থাকে। সো যখন এই অবজেক্টটাকে ঘুরানো হয়, এই বিয়ারিংয়ের জন্য মানে এইগুলোও ঘুরতে থাকে। সো আমরা জানি যে বিয়ারিং মানে একটা অবজেক্ট যেই স্টেটে থাকে তার সেইটা মেনটেন করার টেন্ডেন্সি বেশি। সো যখন এইভাবে একটা বিয়ারিংয়ের মধ্যে এরকম কিছু ছোট বল রাখা হয়, ঠিক আছে? ফিজেট স্পিনার বাসায় থাকলে দেখতে পারো বা নেটে সার্চ দিয়েও দেখতে পারো ফিজেট স্পিনার, দেখবা যে ওইটা অনেকক্ষণ ঘুরে। কেন ঘুরে? কারণ এইটা যখন ঘুরানো হয় তখন এই টোটাল যে অবজেক্টটা আছে তার ইনার্শিয়া অনেক বেড়ে যায়, ইনার্শিয়া বা জড়তা অনেক বেড়ে যায়। ইনার্শিয়া বা জড়তা কি, যে যেরকম থাকে তার সেই স্টেটটাই মেনটেন করার টেন্ডেন্সি। সো এটা যদি একবার ঘুরে যায় তখন ইনার্শিয়া অনেক বেশি থাকার কারণে এটা ঘুরতেই থাকে, ঠিক আছে? সো এর জন্য ফ্রিকশনের ইফেক্টটা অনেকটা কমে আসে। যে ফ্রিকশনের জন্য আগে দেখা যেত তাড়াতাড়ি থেমে যেত, বাট এখন আমি এই যে বিয়ারিং লাগানোর জন্য ইনার্শিয়া বেড়ে গেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা এখন একবার ঘোরানো স্টার্ট করলে অনেকক্ষণ ধরে ঘুরতেছে, ঠিক আছে? এইভাবে আমি ফ্রিকশনের ইফেক্টটা কমাতে পারতেছি। সো এই কয়টা ওয়েতে আমি চাইলে ফ্রিকশন কমাতে পারি। আরও কিছু ওয়ে আছে, যেমন আরেকটা ওয়ে হচ্ছে যে হুইল ইউজ করা। ডেফিনেটলি হুইলের ফ্রিকশন হচ্ছে কম, একটা বক্সের থেকে একটা হুইলের ফ্রিকশন কম। তারপর আইসি সারফেসে তোমার আইসড সারফেস যেগুলো মানে বরফ দিয়ে বানানো যেসব ফ্লোর, সেইগুলোতে ফ্রিকশন কম। বাট এইটা তো অ্যাকচুয়ালি আমরা নিজেরা করতে পারবো না, এটা যেখানে আইস আছে সেখানেই হবে। আর এরপর যেটা দেখব সেটা হচ্ছে যে ধরো আমরা যদি একটা অবজেক্টকে যখন একটা সারফেসের উপর থেকে নিব, তখন সারফেসের সাথে যদি তার কতটুক এরিয়া কন্ট্যাক্টে থাকবে বা কতটুক এরিয়া টাচ করে থাকবে সেটা যদি আমরা কমাতে পারি তাহলে ফ্রিকশন কমে আসবে। যেমন একটা অবজেক্টকে এভাবে সামনে আগানো অনেক ইজি, কারণ এখন দেখো খুব কম এরিয়া এখানে লেগে আছে,
আছে, খুব কম একটা এরিয়া এখানে কন্ট্যাক্টে আছে, সো ফ্রিকশনটা অনেক কম হবে। বাট আমি এই অবজেক্টটাকেই যদি এখন এভাবে সামনে আগানোর ট্রাই করি, তখন কিন্তু ফ্রিকশনটা অনেক বেশি হবে। এখানে ফ্রিকশনটা কম, এখানে ফ্রিকশনটা বেশি। আইস কেন অন্যান্য অবজেক্ট থেকে স্মুথ? কারণ আইসের তোমার আয়নিক যে স্ট্রাকচারটা আইসের, সেইটা তোমার এটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে শেখানো হয় যে এটা খুব পারফেক্টলি একটা স্ট্রাকচার মেনটেন করে। দ্যাটস ওয়াই আইসের সাথে আর আইসের চারপাশে ওয়াটারের একটা লেয়ার থাকে সবসময়। মানে আইসের আমরা জানি যে আইস হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচারে তোমার মেল্ট হয়, সো আইসের চারপাশে ওয়াটারের একটা লেয়ার থাকে। সো দেখা যায় আইসের সাথে অন্য একটা অবজেক্টের ডিরেক্টলি কোনো কন্ট্যাক্ট থাকে না, ঠিক আছে? সো এর জন্য আইসের ফ্রিকশনটা কম হয় অ্যান্ড আইস হচ্ছে স্মুথ বেশি। আইসের স্ট্রাকচারটা অনেক বেশি তোমার কি বলবো, অনেক বেশি আইস অনেক বেশি ভালোভাবে স্ট্রাকচার থাকে, এটাই। আর এখানে আরেকজন বলছো যে মেইন বুকের পিকচার 3.02টা কি এক্সপ্লেন করা যাবে? আমি একটু দেখতেছি, দাঁড়াও। ফিগার 3.02, ফিগার 3.02 আমরা আগে এক্সপ্লেন করছি যে এখানে অ্যাকচুয়ালি ফোর্সের ব্যালেন্স হয়। আমরা যখন একটা অবজেক্টকে এইভাবে ঝুলাই দিই, তখন এখানে এই যে স্ট্রিংয়ের টেনশন আর তার ওয়েটটা ব্যালেন্স হয়। বাট আমরা যদি নিজেরাও একটু এটাকে হাত দিয়ে টেনে ধরি, তখন সে একটু সাইডে সরে আসে অ্যান্ড তখন এই টেনশনটা অনেক বেশি হয়, ঠিক আছে? তখন টেনশনটা একটু বেড়ে যায় আর কি। বাট এটার এক্সপ্লেনেশনটা আমাদের এখন, কারণ এইগুলো বুঝতে হলে অ্যাকচুয়ালি ভেক্টর ভালো বুঝতে হয়, বাট তোমাদের ফিজিক্সের সিলেবাসে অ্যাকচুয়ালি ভেক্টর নাই, ঠিক আছে? সো এগুলো যখন কলেজ উঠবে আরও ডিটেলসে শিখবা যে এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে অনেক ক্যালকুলেশন করা যায়। এটা এখন আমরা ওই দিকে যেতে চাচ্ছি। তারপর যদি কারো ইন্টারেস্ট থাকে, আমার একটা ভিডিও আছে, আমি ওইটা দিয়ে দিব, ওইটা একটু দেখে নিবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন করছো যে কোনো কিছু যদি একে অপরকে কলিশন না করে ইলেকট্রন প্রোটনের আকর্ষণ বিকর্ষণের জন্য, তাহলে আমরা কোনো কিছু ধরলে তা ফিল করি কিভাবে? খুবই ভালো কোশ্চেন। আমরা অ্যাকচুয়ালি কোনো কিছু ধরিই না, ঠিক আছে? তুমি এই যে তোমার কলমটা ধরে রাখছো, অ্যাকচুয়ালি তুমি এটাকে টাচ করো নাই। তুমি যদি একদম মাইক্রোস্কোপিক লেভেলে দেখো, তাহলে দেখবা তোমার ফিঙ্গারের মধ্যে যে অ্যাটমগুলো আছে আর একটা কলমের যে অ্যাটমটা আছে, এই দুইটা অ্যাটমের নিউট্রন তো নিউট্রাল, সো প্রোটন আর ইলেকট্রন এই দুইটা নিজেদেরকে রিপেল করতেছে বা বিকর্ষণ করতেছে। সো অ্যাকচুয়ালি এটা কোনোভাবেই মানে একদম ফুললি একটা আরেকটাকে টাচ করে না। তাহলে আমরা ফিল কিভাবে পাই? ফিলটা হচ্ছে এই যে রিপালসিভ যে ফোর্স, এটা আমাদের এইখানে তোমার যে নার্ভগুলো থাকে, সেই নার্ভে একটা রেজোনেন্স ক্রিয়েট করে, মানে একটা ফিলিং ক্রিয়েট করে, যেটা আমাদেরকে মনে করায় যে যেটা আমাদের ব্রেইনে একটা সিগন্যাল দেয় যে তুমি একটা অবজেক্টকে টাচ করছো। বাট আসলে তুমি একটা অবজেক্টকে কখনোই ফুললি টাচ করতে পারো না। ধরো তুমি তোমার নিজের বডি টাচ করলা, ধরো তোমার ফেসে তুমি তোমার ফিঙ্গার দিয়ে জোরে টাচ করলা, বাট একদম যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখতা যে একটু হলেও দুইটার মধ্যে একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, এটা এই চ্যাপ্টারের ডিসকাস করার জিনিস না, এটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এক্সপ্লেন করবো, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে একটা অবজেক্টকে আমরা যদি এভাবে সামনে আগাই, তখন ফ্রিকশনটা অনেক বেশি হয়, কারণ এই সারফেসের সাথে কন্ট্যাক্টটা অনেক বেশি, আর এখানে সারফেসের সাথে কন্ট্যাক্টটা অনেক কম, মানে এখানে এরিয়াটা ছোট, দ্যাটস ওয়াই ফ্রিকশন ইজ স্মল অর লেস, আর এখানে এরিয়াটা বড়, ফ্রিকশন ইজ হাই, ঠিক আছে? সো আমরা যখন একটা অবজেক্টকে কোথাও মুভ করতে চাবো, তখন আমাদের টার্গেট থাকবে যাতে নিচে এই যতটুকু এরিয়া আমাদের সারফেসটাকে টাচ করে আছে, সেটা যাতে যতটা কম পসিবল হয়, ঠিক আছে? যতটা কম পসিবল মেনটেন করা, সেটা যাতে হয়, তাহলে আমাদের ফ্রিকশনটা অনেক কম হবে। সো এই কয়টা ওয়েতে ফ্রিকশন কমানো যায়। এবার দেখবো ফ্রিকশন কীভাবে বাড়াবো, ফ্রিকশন কীভাবে ইনক্রিজ করব। সো ফ্রিকশন ইনক্রিজ করা খুবই সহজ। কীভাবে দেখো, জাস্ট আমাদের
কী করতে হবে, সারফেসটাকে রাফ করতে হবে, মেক দ্য সারফেস রাফ। তুমি যদি সারফেসটাকে রাফ করো তাহলেই ফ্রিকশন অটোমেটিক্যালি বেড়ে যাবে। ওকে, সো একটা রাফ সারফেসে ফ্রিকশন অনেক বেশি থাকে আর একটা স্মুথ সারফেসে ফ্রিকশন অনেক কম থাকে। ওকে, সো এইটার পর আমরা আরও ফ্রিকশন বাড়ানোর জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে দেখবা যে অনেক হুইলের গায়ে, দেখবা গাড়ির একটা চাকায় বা সাইকেলের চাকাতে, সাইকেলের হুইলে দেখবা উপরে হালকা এরকম ছোট ছোট রাবারের কাটা থাকে। এগুলো বেসিক্যালি তোমার ফ্রিকশনটা যাতে ভালো হয়, হুইলটা যাতে রাস্তায় ঠিক মতো ঘুরতে পারে এর জন্য দেওয়া হয়। ঠিক আছে, ফ্রিকশন যদি একদম কম হয়ে যায় দেখা যাবে যে তুমি তোমার সাইকেল বা তোমার গাড়িটাকে সামনে এগোতেই পারতেছো না। ঠিক আছে, সো ফ্রিকশনটা যাতে মডারেট হয়, একটা ভালো ফ্রিকশন হয়, বা ধরো এই হুইলটাকে যাতে থামানো ইজি হয় বা মুভিং করা ইজি হয়, এর জন্য ওর গায়ে এরকম কিছু স্পাইক থাকে বা কিছু কাটা থাকে। ঠিক আছে, দেখবা অনেক হুইলের অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয় যে এটার গায়ে এরকম তোমার কিছু স্পাইক আছে, এর জন্য এই হুইলটা বেশি ভালো। ঠিক আছে, ওকে, সো এইভাবে আমরা ফ্রিকশন বাড়াতে পারি। আরও অনেক ওয়েতে ফ্রিকশন বাড়ানো যায়। আমরা এইখানে যেই সব ওয়ে দেখলাম সেটার উল্টাটা আর কি, তুমি বল বিয়ারিং ইউজ করবা না। ঠিক আছে, তারপর তুমি ফ্রিকশনাল এরিয়া কমায় ফেলবা, মানে এখানে এরিয়া যতটুক সেই এরিয়াটা যদি বাড়াতে পারো, তুমি যদি এরিয়া বাড়াতে পারো তাহলে ফ্রিকশন বাড়বে। তারপর তুমি মোবিল বা গ্রিজ ইউজ করবা না। ঠিক আছে, সারফেসকে রাফ করবা, এগুলো করলেই তোমার ফ্রিকশন বেড়ে যাবে। সো ওইগুলো আমি আর লিখতেছি না এখানে। ওকে, সো আর কারো কি কোনো কোশ্চেন আছে?